লেখার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার জন্য খুব সহজ হবে, বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনার জন্য ইনকাম করার রাস্তাগুলো খুব সহজ হবে। লেখার অভ্যাস, ভালো লেখা, ভালো কথা, এগুলো মানুষের ডিজিটাল মার্কেটিং শেখার পর মানুষকে এগুলো মানুষের সাথে বিশেষ করে যেই অভিজ্ঞতাগুলো যদি থাকে তাহলে আপনার কাজগুলো করা খুব দ্রুত সহজ হবে। 3 নম্বর হচ্ছে বেসিক ডিজাইন আইডিয়া। সুন্দর একটা পোস্ট, যদি আপনি একটা সুন্দর ডিজাইন করতে পারেন, এই পোস্ট করে দিলেন, আপনার সুন্দর পোস্ট মানুষের বেশি নজর কাড়ে। বেশি নজর মানে হচ্ছে বেশি কাস্টমার। আপনার ক্যানভা, ইনশট, ক্যাপকাট এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার যদি শিখতে পারেন, এগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। একটা ভিডিও, একটা ছবি কিভাবে তৈরি করতে হয়, একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো। প্রোডাক্টে কথা বলে এরপরে সুন্দর একটা ব্যানার কিভাবে তৈরি করবেন, খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এইগুলো যদি বেসিক ডিজাইন আইডিয়া যদি থাকে আপনার, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে কাস্টমার এবং ব্যবসার বোঝা অভিজ্ঞতা। কাস্টমারকে বোঝা এবং ব্যবসা বোঝার অভিজ্ঞতা থাকলে, কাস্টমার কি চায়, কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, এটা যদি আপনি বুঝেন তাহলে মার্কেটিংটা আপনার সহজ হয়ে যাবে। যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনার মার্কেটিং করাটা কঠিন হবে। তাই মার্কেটিং সহজ হয়ে যায়, এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সব সহজ হবে। একটা কঠিন সত্য হচ্ছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কঠিন না, কঠিন হলো নিজের অলসামি আর অজুহাত হচ্ছে কঠিন, আলসেমি হচ্ছে কঠিন। ডিজিটাল মার্কেটিং কোনো কঠিন কিছু না। অনেকে বলে সময় নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া থাকে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। এই কথাগুলো বললেই রাগ হবে বা অনেকেই, কিন্তু মূলত সময় নাই ভাই, কাজ পাই না, ব্যস্ত থাকি। অথচ ফেসবুক চালায়, ইউটিউব দেখে, টিকটক করে, এই যে বিভিন্ন সময় কাটায়। যে মোবাইল চালাতে পারে সে ইনকামও করতে পারে, কিন্তু সবাই করে না, কারণ সবাই শিখে না। যে মোবাইল চালাতে পারে সে ইনকামও করতে পারে, কিন্তু সবাই করে না, সবাই শিখে না। কারণ কি? যদি আপনি আজকে শুরু করেন, আগামী 6 মাস পর তুমি অন্যদেরকে শিখানোর, অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। আপনি যদি আজকে শিখেন, 6 মাস পরে অন্যদের থেকে আপনি আলাদা হবেন। ডিজিটাল মার্কেটিং শেখা মানে শুধু টাকা আয় না, এটা নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ। মোবাইল তোমাকে ধ্বংস করতে পারে, আবার এই মোবাইল তোমাকে সফল মানুষ বানাইতে পারে। সিদ্ধান্ত আপনার, ফাইনাল ডিসিশন আপনার। যদি আপনি শিখতে শুরু করেন, আগামীকাল আপনি শেখাবেন, একদিন আপনি নেতৃত্ব দিবেন। সেজন্য ডিজিটাল মার্কেটিং আমাদেরকে শিখতে হবে। এখন আসেন আমরা ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এই ব্যাপারগুলো একটু ধারণা দিচ্ছে। এই কারণে যখন আমরা কাজগুলো শেখানো শুরু করবো, তখন আপনার এই ব্যাপারগুলো যদি জানা না থাকে, তখন আপনি ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারবেন না। সেজন্য আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানাচ্ছে, এখন একটু শুনতে হবে। শুধু এই কথাগুলো শুনতে হবে এই কারণে যাতে আপনার কাজে লাগে, সেজন্য আপনাকে শুনতে হবে। এখন আসেন ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এটা একটা প্রশ্ন আমরা অনেকেই করি। আমরা একটা প্রশ্ন বিশেষ করে আমরা একজন 10 জনের কাছে বিক্রি করতে পারে, আবার আরেকজন 100 জনের কাছে পার্থক্য কোথায়? একই প্রোডাক্ট একজন 10 জনের কাছে বিক্রি করতে পারে, আবার আরেকজন একই প্রোডাক্ট 10,000 মানুষের কাছে বিক্রি করতে পারে। তাহলে এর মধ্যে পার্থক্য কি? ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং মেড এবং বিশেষ করে ডিজিটাল মার্কেটিং একটা না, এটার অনেকগুলো পদ আছে। মানে একই প্রোডাক্ট, একটা মোবাইল একজন সেল করতেছে হচ্ছে পার ডে 10টা, আরেকটা হচ্ছে একজন সেল করতেছে হচ্ছে 10,000। একই প্রোডাক্ট, তার মধ্যে পার্থক্য কোথায়? তো এইটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং মূলত একটা পদ্ধতি না, এগুলো অনেকগুলো পথ আছে। এবং সফলভাবে বললে গেলে ডিজিটাল মার্কেটিং প্রায় 5 থেকে 8টা প্রধান ভাগ রয়েছে, 6 থেকে 8টা প্রধান ভাগ আছে, এবং ওই ভাগের আবার প্রত্যেকটার আলাদা আলাদা সেক্টর আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং 1-2 প্রকার না, এটা হচ্ছে মিনিমাম
8টা ভাগ, আবার 8টা ভাগের প্রত্যেকটা 4টা 5টা করে ভাগ, 5টা 7টা 8টা 10টা করে ভাগ। তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক প্রকার। তার মধ্যে কিছু মার্কেটিং হচ্ছে যেটা আমি কয়েকটা সহজভাবে আপনাকে গুরুত্বভাবে বলবো। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা মার্কেটিং। এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা আমাদের একটু বোঝা দরকার। সোশ্যাল মিডিয়া কাকে বলে? এটা ডিজিটাল মার্কেটিং এর সর্বোচ্চ অন্যতম মার্কেটিং বর্তমান। এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ এই ধরনের বিভিন্ন মাধ্যমগুলো, গণমাধ্যমগুলোকে সোশ্যাল মিডিয়া বলা হয়। উদাহরণ, ফেসবুকে পোস্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি, ইউটিউবে ভিডিও বানিয়ে প্রচার। যেখানে মানুষ বেশি সেখানে মার্কেটিং বেশি। যেহেতু ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি, তাই এখানে মার্কেটিং বেশি। এটা ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। 2 নম্বর হচ্ছে সার্চিং অপটিমাইজেশন। গুগলে মানুষ যখন কিছু সার্চ করে তখন আপনার ওয়েবসাইট সামনে আসে। যেমন কেউ লিখলো ডায়াবেটিসের চিকিৎসা, সেখানে যদি আপনার একটা সাইট আসে, কাস্টমার সেখান থেকে কি নিবে? প্রোডাক্ট নিবে। এসইও মানে হচ্ছে গুগলের চোখে বিশ্বাস অর্জন করা। এসইও সার্চিং অপটিমাইজেশন, অর্থাৎ আপনি একটা গুগলে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা কেন আসলো? আপনি মোবাইল বিক্রি করেন, এই মোবাইল আরো শত মানুষ বিক্রি করে, কিন্তু সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা মোবাইলের সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা চলে আসলো। আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে এসইওটা কি। আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো, আমরা গুগলে যাব। আচ্ছা, ভিভো লিখবো আমরা হচ্ছে। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব। দাঁড়ান, দুইটা ডিভাইস তো, এই জন্য দুইটা আলাদা আলাদা যাচ্ছে। আমরা এখানে ভিভো লিখলাম, এখানে সার্চ দিব। আচ্ছা, ভিভো বাংলাদেশ যেই এক্সপ্লোরের লিস্ট, এটা চলে আসছে প্রথম। এরপরে আসছে ভিভো মোবাইল প্রাইস বাংলাদেশ 2026, এরপর ভিভো ঢাকা। আচ্ছা, এখানে দেখেন কতগুলো ওয়েবসাইট আসছে, কিন্তু সর্বপ্রথম ভিভো বাংলাদেশ কেন আসলো? সর্বপ্রথম ভিভো বাংলাদেশ কেন আসলো? এর নিচেটা আসলো না কেন? ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2026 এই ওয়েবসাইটটা আসলো না কেন? ওইটা আসলো কেন? তো এখানে দেখা গেল স্বাভাবিকভাবে আমরা এখানে ঢুকবো, আমরা চেষ্টা করবো প্রথমটার মধ্যে ঢোকার জন্য। তাহলে ভিভো এই ফোনটাতে আমরা প্রথম যখন ঢুকলে কিন্তু এই মোবাইলটাই আসবে। মানে আমরা মোবাইল কেনার জন্য এখানে বিস্তারিত এখান থেকে দেখতে পারতেছি কোন মোবাইলের কি, কোথায় কি আছে না আছে, আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, তাহলে যেহেতু প্রথম ওয়েবসাইটে কিন্তু সাধারণত মানুষ নক করবে, প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢোকার চেষ্টা করবে। তো কেন? আরো তো ওয়েবসাইট আসছিল, কিন্তু ওইগুলোতে গেলাম না কেন? এটা স্বাভাবিক। এই ভিভো ফোনের আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা এই ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটটা আসছে। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে গুগল অপটিমাইজেশন, মানে সার্চিং অপটিমাইজেশন। এটা হচ্ছে সার্চ দিয়ে সর্বপ্রথম যার নামটা আসে, সার্চ দিয়ে যার নামটা আসে, যেই ওয়েবসাইটটা আসে সাধারণত ওইটাকে বলা হয় সার্চিং অপটিমাইজেশন। এটা হচ্ছে
এটা হচ্ছে মানে আমাদের গুগলের একটা বড় মাধ্যম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যে গুগলে গিয়ে যারা সার্চ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ক্রয় করার আগে আমরা ওই জায়গাগুলোতে সার্চ করি, সার্চ করে তারপরে আমরা সাধারণত বা ওইটার থেকে দেখি। এটা বোধ হয় এসইও, মানে এটা গুগলের চোখে বিশ্বাস অর্জন। মানে এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে টাকা দিয়ে, একটা হচ্ছে পেড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ টাকা দিয়ে বিজ্ঞাপন দেখানো। যেমন আপনি গুগলকে টাকা দিলেন, তাহলে গুগল আপনার এই ওয়েবসাইটটাকে প্রথম পর্যায়ে নিয়ে আসবে। আর একটা হচ্ছে আপনার এই গুগল এই ওয়েবসাইটটা এত পরিমাণ মানুষ ভিজিট করেছে যে গুগল দেখে কিরে এই ওয়েবসাইটটা কেন এত মানুষ ভিজিট করে, এই ওয়েবসাইটের কে নাম দিয়ে কেন মানুষ এত কি করে, এত মানুষ কেন সার্চ করে, তারাই চিন্তা করে যে এত মানুষ এই ওয়েবসাইটটাকে কেন সার্চ করে, আবার কেন এত মানুষ এই ওয়েবসাইটকে ভিজিট করে। তো দেখেন যখন যখন বেশি মানুষ ওয়েবসাইট ভিজিট করে তখন এই ওয়েবসাইটের র্যাঙ্কিং এ নিয়ে আসে, মানে তারা উপরে নিয়ে আসে, সবার উপরে নিয়ে আসে। এই ধরনের নামে যত ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা সর্বপ্রথম নিয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? এটাও একটা ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। তখন আপনাকে অনেক সময় গুগলে টাকা দিবে, গুগল আপনাকে উল্টা আরো টাকা দিবে যে আপনার ওয়েবসাইটে মানুষ দেখে, আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতেছে এমবি কিনে, তখন তারা উল্টা আরো মানুষকে এই বিশেষ করে যাদের ওয়েবসাইট আছে তাদেরকে টাকা দেয়। এটা দুই ধরনের, দুই ভাবে। এটা হচ্ছে এটা ঠিক গুগলেও করা যায়, ঠিক ওয়েবসাইট ফেসবুকেও করা যায়। ফেসবুকেও একটা হচ্ছে অর্গানিক ভাবে মানুষ মার্কেটিং করে, আরেকটা হচ্ছে যে অর্গানিক ভাবে আপনি একটা ভিডিও চাইলে হাজার হাজার মানুষ দেখে, একটা প্রোডাক্টের ছবি চাইলে হাজার হাজার মানুষ কমেন্ট করে, হাজার হাজার প্রোডাক্ট মানুষ এখান থেকে প্রোডাক্ট নেয়। আরেকটা হচ্ছে যে একই জিনিস গুগল ফেসবুককে টাকা দিয়ে, টাকার মাধ্যমে অ্যাড রান করে, অর্থাৎ ডলার কিনে ডলারের মাধ্যমে তারপরে আপনার হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। এটা দুই ধরনের, দুই ভাবে সিস্টেম করা হয়। এই দুই সিস্টেমেই এগুলো ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। 5 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের আলফ্রেড মায়ার চালকের রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আপনাকে কোন কোম্পানি কোন পণ্য দিল, পণ্য দেওয়ার পরে ওই পণ্য আপনি বিক্রি করার পরে আপনি একটা কমিশন লাভ অংশ আপনি পাবেন। এটা কোম্পানি অর্থাৎ অন্য কেউ প্রোডাক্ট দিল কমিশন ভিত্তিক নেওয়া। আপনি কোনো প্রোডাক্ট নিলেন, নিয়ে আপনি ওই প্রোডাক্টটা শেয়ার করলেন, সে আপনার কাছ থেকে কেউ নিল, আপনাকে একটা রেট দিয়ে দিবে, আপনি তার উপরোক্ত যে দাম বিক্রি করবেন সেই দামে, ওই দামে আপনি তার উপরে যে দামগুলো আছে ওই দামে আপনি লাভ অংশটা আপনি পাবেন। যেমন আমাদের আল খেদমেনা চালকেরা আছে, যারা ব্যবসা করতে চায় তাদেরকে আমরা প্রোডাক্ট দিই, প্রোডাক্ট দিয়ে আমরা তাদের ইনভেস্ট কিভাবে, বিনা ব্যবসা কিভাবে ব্যবসাটা দিয়ে থাকি, মানে ইনভেস্ট ছাড়া। আমরা এখানে প্রথমে ডিজিটাল মার্কেটিং শেখানোর পরে তাদেরকে আমরা প্রোডাক্টের ছবি দেই, প্রোডাক্টের ভিডিও দেই, দেওয়ার পরে তারা ফেসবুকে মানে ডিজিটাল সিস্টেমে তারা পোস্ট করে। পোস্ট করার পরে তখন এখান থেকে শত শত মানুষের কাছে পৌঁছানোর পরে তখন অনেক মানুষ কি করে এই প্রোডাক্ট নেওয়ার জন্য, কথার কথা মাথার চুল পড়ার জন্য একটা তেল, আমাদের তেল আছে, এই তেলের ছবিটা আমরা দিয়ে দিই। দেওয়ার পরে এই আমাদের যারা এখানে যুক্ত হয়, আমাদের সাথে ব্যবসা করতে চায়, তাদেরকে আমরা একটা রেট দিই, পাইকারি একটা রেট দিই, যে এই পাইকারি রেট হচ্ছে আপনার, আর এই প্রোডাক্টের দাম হচ্ছে 300 টাকা, আর বিক্রি হচ্ছে 600 টাকা, বা এই বিক্রি হচ্ছে 800 টাকা। এটা আপনি যদি 600 টাকাও বিক্রি করেন তাহলে 300 টাকা লাভ অংশ আপনি পাবেন, আর বাকি টাকা যেটা প্রোডাক্টের কোন পাইকারি যে সদস্য এই প্রোডাক্টটার ছবি পোস্ট করেছে আমরা, বা তার মাধ্যমে সেলটা হয়েছে, আমরা তাদেরকে দিয়ে দিই। এমন হচ্ছে যে আপনারা যারা কথা কথা আমাদের কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিলাম, এই প্রোডাক্ট দেওয়ার পর আপনি এটা ফেসবুকে ছাড়লেন, ছাড়ার পরে ওইটা কেউ নিতে চাইলো, এটার উপকারিতা জানলো, ওটা বিস্তারিত জানার পরে তখন তারপরে ওই প্রোডাক্টটা যদি তার কাছ থেকে নেয়, নিলে পরে যদি 700 টাকা নেয়, কথার কথা আমাদের হচ্ছে 300 টাকা পাইকারি, আপনি 700 টাকা বিক্রি করলেন, তাহলে এই 400 টাকা এই প্রোডাক্টটা আবার আপনার কাছেও নেওয়া লাগবে না, এই প্রোডাক্টটা আমরাই ওই কাস্টমারের কাছে পৌঁছায় দিব, ডেলিভারি আমরা করব, ওই প্রোডাক্ট দিব আমরা সবকিছু আমরা করবো কোম্পানির পক্ষ থেকে, আমাদের এখানে লোক রাখা আছে, তারা এই প্রোডাক্ট ডেলিভারি হওয়া পর্যন্ত সবকিছু দায় দায়িত্ব তাদের। এবং আমাদের প্রোডাক্টের এতটা মান ভালো যে
আমরা 7 দিনের মধ্যে যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট খেয়ে উপকার না পায়, তাহলে আমরা এই রিটার্ন নিয়ে নিই, আমরা রিটার্ন দিয়ে দিই, সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, প্রোডাক্টের দাম দিয়ে দেওয়া হয়। এরকম গ্যারান্টি সহকারে আমরা ব্যবসার সিস্টেম আছে আমাদের এখানে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ হচ্ছে তার মানে এরপরে এই প্রোডাক্টটা রিসিভ হওয়ার সাথে সাথে আপনার বিকাশ নাম্বারে আমাদের কোম্পানি থেকে আপনার টাকা সাথে সাথে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি নগদে আপনি লাভের অংশ পাবেন, মানে আজকে ডেলিভারি হয়েছে, আজকে আপনি টাকা পেয়ে যাবেন। আমাদের এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে আপনাকে অন্য কেউ প্রোডাক্ট দিবে, আপনার কোনো ইনভেস্ট নাই, কিন্তু আপনার পরিশ্রম আছে, আপনার সময় আছে, আপনি সময় দিয়েছেন, আপনি এর পিছনে কাজ করেছেন। তো আমরা এখানে আগে মার্কেটিংটা এই কারণে শিখাই যে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন বা ডিজিটাল সিস্টেম গুলো কাজ করবেন কিভাবে। এভাবে হাজার হাজার ওলামা একরাম যাদের অর্থনৈতিকভাবে দুর্বল, কেউ পারতেছে না, বা এখানে অনেকে আছেন যে আমি ব্যবসা করতে চাই, আমার প্রোডাক্ট দেন, আমি ব্যবসা করব, আমি শিখতে চাই, আমি করতে চাই। আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের এখানে আছে। এটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা আওতাভুক্ত, যে প্রোডাক্ট কিছুই লাগবে না, আপনার প্রোডাক্টের দায়িত্ব এবং সবকিছু ডেলিভারি থেকে শুরু করে সবকিছু দায়িত্ব আমাদের। শুধু আপনি অনলাইন মার্কেটিং শিখে মার্কেটিং ভাবে কাজ করবেন, কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে, আপনার সেই প্রোডাক্টের নাম ঠিকানা দিয়ে দিলে এটা আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। এই সিস্টেমটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কমিশন পাবে আর কি। 6 নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, লেখা, ভিডিও, ছবি দিয়ে মানুষের আকর্ষণ করা। এটাও আমরা দিয়ে থাকি, আমাদের সদস্যদেরকে লেখা, ভিডিও, কন্টেন্ট সবকিছু আমরা দিই। কন্টেন্ট, ভিডিও সবকিছু দেওয়া হয়। তখন ওই জিনিসগুলো দিয়ে বিভিন্ন ভাবে অনলাইনে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ফেসবুকে ছাড়তে হয়, কিভাবে পোস্টিং করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, এগুলো যখন শেখানো হয় তখন অটোমেটিকলি হাজার হাজার মানুষ এদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করলে তখন অটোমেটিকলি তাদের একটা বড় একটা ইনকাম হয়। তাই কন্টেন্ট মার্কেটিং এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি। এটা আমরা কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা ভিডিও বানাতে হয়, এই বিষয়গুলো শেখানো হবে। কন্টেন্ট এখন রাজা বর্তমান সময়ে। কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট হচ্ছে রাজা, এখনকার রাজা। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে জনপ্রিয় মানুষ দিয়ে প্রোডাক্ট প্রচার করা। কোন জনপ্রিয় একজন ব্যক্তি যারা দিয়ে কন্টেন্ট বানায়, বড় কোনো একটা ফেসবুক ইউটিউবার দিয়ে, অথবা কোনো একজন জনপ্রিয় বক্তা দিয়ে, ভালো একজন ব্যক্তি যারা খুব মানুষ চিনে, এরকম একজন ব্যক্তিরে দিয়ে একটা ভিডিও তৈরি করে ওইটা ফেসবুকে প্রমোট করা বা ব্যবসা মানে প্রচার করা, তখন অটোমেটিকলি যখন দেখে এই বিশ্বস্ত মানুষ যদি এই কথাটা বলতেছে, হয়তোবা এটা ভালো হতে পারে, এই প্রোডাক্টটা নিতে পারে। কথা মামুনুল হক সাহেব দিয়ে যদি কথা বলেন যে আমার কাছে আমি মধু বিক্রি করি, এই মধুটা একটা অ্যাড দিয়ে দেন, যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি এই ভাইয়ের কাছ থেকে মধুটা নিয়েছি, মধুটা আসলে ভালো, তো যারা মামুনুল হক সাহেবকে চিনে তখন তারা বলবে যেহেতু মামুনুল হক সাহেব বলছে ওনার কাছ থেকে মধু উনি খাইছে ভালো, তাহলে আমি নিতে পারি। আর টিকিটিং এর একটা মাধ্যম। দেখবেন এখন বর্তমান সময় বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন নায়ক নায়িকা, ভালো মানের কোনো আলেম বক্তা, এদের দিয়েও বিভিন্ন কন্টেন্ট তৈরি করে মানুষ ফেসবুকে ছাড়ে। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। আমি জাস্ট এগুলো বলতেছি এই কারণে যে ডিজিটাল মার্কেটিং এর অনেক সিস্টেম আছে, এগুলো একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে মোবাইল মার্কেটিং। এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং একটা সিস্টেম। যেমন SMS, দেখবেন সিম কোম্পানির মাধ্যমে, সিম কোম্পানির সাথে চুক্তি হয় যে আমার এরিয়ায় বা আমি অমুক এলাকার মধ্যে আমার যত বাংলালিংক সিম আছে, বাংলালিংক সিমের মধ্যে অটোমেটিকলি একটা SMS যাবে। কি SMS? যে এই কোম্পানির বা এই অমুকের। দেখবেন আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ আসে। এই মেসেজটা কেন আসে? এটা হচ্ছে মূলত এটা মোবাইল কোম্পানি, সিম কোম্পানির সাথে একটা চুক্তি হয়। প্রত্যেক SMS এ 4 আনা বা 8 আনা করে কাটে। 1 লক্ষ মেসেজ পাঠাই দিবে অটোমেটিকলি, মানে ওনাদের কাছে সিম গুলো আছে, অটোমেটিকলি 1 লক্ষ SMS 1 লক্ষ মানুষের ফোনে চলে যাবে। অনেক মানুষ ওই SMS দেখে অনেক সময় বিভিন্ন প্রোডাক্ট কিনে বা বিভিন্ন জিনিস করে। এটা একটা ডিজিটাল মার্কেটিং একটা সিস্টেম। SMS এর মাধ্যমে মানুষ, তারপরে অ্যাপস এর মাধ্যমে, বিভিন্ন অ্যাপস রয়েছে এখন বর্তমান, এই অ্যাপস এর মাধ্যমে মানুষ ডিজিটাল মার্কেটিং করতেছে মোবাইলে। এরপরে নোটিফিকেশন দিয়ে মানুষ বিভিন্ন নোটিফিকেশন আসছে ফোনে, এই নোটিফিকেশনের মাধ্যমে মানুষ মোবাইলের মাধ্যমে সহজভাবে, বিশেষ করে মানুষ ট্র্যাকিং, সেলস, সার্চ, অ্যাডস, ইমেল, অ্যাফিলিয়েট, কন্টেন্ট, ইনফরমেশন, মোবাইল,
এই সবগুলো হচ্ছে বিশেষ করে আমাদের খুব সহজে বিশেষ করে মনে রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক না, এটা একটা পুরো দুনিয়া। কেউ শুধু পোস্ট দিয়ে ইনকাম করে, কেউ এসইও দিয়ে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, কেউ ভিডিও বানিয়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর পথ অনেক, কিন্তু সফল হয় সে, তাহলে 8 প্রকার বললাম একটা সিস্টেমে, কিন্তু সফল হয় সেই পথ যে এই পথকে ধরে শেষ পর্যন্ত টিকে থাকে। তাই আমাদেরকে শিখলে সবকিছু একটু একটু শিখলে হবে না, একটা জিনিস ভালোভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের জীবন বদলাবে। তাই ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। শুধু একজন বিশেষ করে আপনি একজন শেখার জন্য আগ্রহ না, বরং আপনার ভবিষ্যতে আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটার হতে হবে। এখন হচ্ছে ফেসবুক মার্কেটিং কাকে বলে? ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের অন্যতম শক্তিশালী মার্কেটিং এর মাধ্যম। ফেসবুক মার্কেটিং কাকে বলে? ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায়? ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বা ব্র্যান্ডিং বা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচার প্রসার বিক্রি পরিচিতি বৃদ্ধি করাকে ফেসবুক মার্কেটিং বলে। ফেসবুকের মাধ্যমে কোনো পণ্য সেবা ব্যক্তি ব্র্যান্ডিং প্রতিষ্ঠান তার প্রচার প্রসার বিক্রি পরিচিতি বৃদ্ধি করার জন্য মূলত এই মার্কেটিং বলা হয়। সহজ ভাষায় ফেসবুককে কাজে লাগিয়ে বিজনেস বাড়ানো নামই হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ফ্রি অর্গানিক মার্কেটিং, 2 নম্বর হচ্ছে পেড মার্কেটিং। ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? এক নাম্বার হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা রিয়েল নাম হবে, ফেসবুকের রিয়েল নাম হতে হবে, রিয়েল নাম। 2 নম্বর হচ্ছে প্রোফাইল হবে ফেসবুকের, কভার ফটো প্রফেশনাল হবে, এবং অ্যাবাউট যে সিস্টেম গুলো রয়েছে এগুলো সুন্দর করে সবগুলো পূরণ করবেন। 2 নম্বর হচ্ছে ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজ লাগবে, যে পেজটা হচ্ছে বিজনেস পেজ, যেই বিজনেস পেজের মধ্যে প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী পেজটা তৈরি হবে, প্রোফাইল কভার ফটো প্রফেশনাল হবে, অ্যাবাউট সিস্টেম গুলো সুন্দরভাবে পূরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট, ফেসবুক পেজের কন্টেন্ট লাগবে, ছবি ভিডিও লেখা রিভিউ, এই 4টা জিনিস লাগবে। 4 নম্বর হচ্ছে ইন্টারনেট এবং স্মার্ট ডিজাইন, ভালো স্পিডের ইন্টারনেট এবং মোবাইল বা ল্যাপটপ হতে হবে। এরপরে হচ্ছে সুন্দর ইন্টারনেট সংযোগ থাকবে। বেসিক ডিজাইন এবং রাইটিং জ্ঞান থাকতে হবে, ক্যানভা ব্যবহার জানতে হবে, আকর্ষণীয় লেখা মার্কেটিং কপি এই সিস্টেম গুলো জানতে হবে। 6 নম্বর হচ্ছে মার্কেটিং, পেড মার্কেটিং এর জন্য ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, ডেবিট কার্ড এই সিস্টেম গুলো থাকতে হবে, ডেবিট কার্ড ভিসা কার্ড থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার জন্য সহজ হবে ব্যবসা করার ক্ষেত্রে। এবং ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে বড় কার্যকর কৌশল হচ্ছে সঠিক টার্গেট অডিয়েন্স নির্বাচন করা, বয়স কত, লোকেশন কত, আগ্রহ ইন্টারেস্ট কারা, সমস্যা এবং চাহিদাটা বোঝা। ভুল অডিয়েন্স টাকা এবং সময় নষ্ট। ভ্যালু বেসিক কন্টেন্ট তৈরি করতে হবে। শুধু সেল পোস্ট করলে ফেসবুকে শুধু সেল পোস্ট করা যাবে না, তাহলে আপনার ফেসবুকে রিচ কমে যাবে। সমস্যার সমাধান, প্রোডাক্ট উদাহরণ, সমস্যা কি, সমাধান কি, আপনার প্রোডাক্ট কেন সেরা, এই ধরনের ভিডিও থাকতে হবে। ভিডিও কন্টেন্টে জোর দিতে হবে। বর্তমান ফেসবুকে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে রিলস ভিডিও, শর্ট ভিডিও এবং লাইভ ভিডিও। 5 গুণ বেশি রিচ হয়। নিয়মিত পোস্ট করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট, সপ্তাহে অন্তত 5 থেকে 6টা পোস্ট করতে হয় ফেসবুকে। পোস্টের সেরা সময় হচ্ছে আপনার ফেসবুকের পোস্ট কেউ দেখবে না, 2টার সময় পোস্ট হলে কেউ দেখবে না, ওই সময় মানুষ ঘুমায় থাকে। তাহলে আপনাকে ফেসবুকে আমি অনেক পোস্ট করি কিন্তু ফেসবুকে কেউ আমাকে লাইক কমেন্ট কিছুই করে না। কেন করবে না? কেন করবে? কারণ আপনি তো সঠিক সময় ফেসবুকে পোস্ট করতে পারেন না। সঠিক সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, এর মধ্যে ফেসবুকে যদি পোস্ট করেন তাহলে এই সময় করবেন। আর রাত্রে হচ্ছে রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত, এর মধ্যে ফেসবুকে পোস্ট করবে, তারপরে করবেন না। রাত 8টা থেকে রাত 11টার মধ্যে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। ফেসবুক এমন একটা নিয়ম আছে, অ্যালগরিদম আছে, যখন একটা ফেসবুকের রিচ বাড়ে, যখন একটা ফেসবুক পোস্ট করার পরে বেশি মানুষ লাইক কমেন্ট করে, তখন ফেসবুক এই পোস্টটাকে আরো অনেক দূরে আগায় নিয়ে যায়, মানে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় দেয়। আর যদি আপনি একটা ফেসবুক পোস্ট করছেন রাত 3টার সময়, সবাই ঘুমায় আছে, কেউ লাইক কমেন্ট কিছুই করে নাই, তো এটা তখন এটাকে আর গুরুত্ব থাকে না, তখন এটাকে নর্মালি করে দেয়, রিচ কমায় দেয়, তখন এটা বেশি মানুষের কাছে পৌঁছায় না।
এবং গ্রুপ মার্কেটিং, ফেসবুকে যেটা ফ্রি মার্কেটিং বলা হয় এটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। নিজ নিজ অনুযায়ী বিভিন্ন গ্রুপ আছে, ভ্যালু শেয়ার করে, বিশ্বাস তৈরি করে, সরাসরি স্প্যাম না করে বিভিন্ন ভাবে ফেসবুকের গ্রুপগুলোতে বিভিন্ন পোস্ট করেও মানুষ অনলাইনে ফ্রি মার্কেটিং করে, বিভিন্ন ভাবে ব্যবসা করে অনলাইনে। এটাও একটু দেখাবো ফ্রিতে কিভাবে গ্রুপগুলোতে পোস্ট করে। এরপর হচ্ছে কমেন্ট ইনবক্স ম্যানেজমেন্ট, দ্রুত রিপ্লাই। কেউ কমেন্ট করলে দ্রুত রিপ্লাই, কেউ ইনবক্সে মেসেজ দিলে দ্রুত রিপ্লাই। ভদ্রতাও হচ্ছে, ইসলামিক আচরণও হচ্ছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করার জন্য, যে কেউ যদি পোস্ট করে, কেউ কমেন্ট করে সাথে সাথে রিপ্লাই দেওয়া, বা কেউ মেসেজ করলে সাথে সাথে উত্তর দেওয়া। এরপর হচ্ছে পেইড বিজ্ঞাপন, ফেসবুক অ্যাডস সবচেয়ে শক্তিশালী, বিশেষ করে এনগেজমেন্ট অ্যাড, ম্যানেজমেন্ট অ্যাড, ক্যানভা অ্যাড, ভিডিও ভিউ অ্যাড। এবং যেটাকে আমরা বলি যে আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখুক, এটা একটা ধরনের অ্যাড আছে। আর এটা হচ্ছে যে আপনার প্রমোট, মানে আপনার এই পেজে অটোমেটিকলি এটা দেখে মানুষ ফলো করবে, লাইক করবে। আর একটা হচ্ছে এনগেজমেন্ট যেটা, আর হচ্ছে মেসেজ অ্যাড, মানে আপনাকে বারবার বেশি মানুষ মেসেজ দিবে বা কেউ কল দিবে। এই কয়েকভাবে অ্যাড দেওয়া যায় মানুষ। এটা হচ্ছে অল্প বাজেটে আপনাকে অ্যাড টেস্ট করতে হবে, চালু করতে হবে অল্প বাজেট দিয়ে। তারপরে যদি দেখেন যে ভালো রেসপন্স আসে তখন এটাকে বাড়াইতে হবে। আধুনিক ডিজিটাল যুগেও আমাদের বিশেষ করে বর্তমান সময় ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং এ টিকে থাকা যায় না। সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা লোগো, নির্দিষ্ট লোগো তৈরি করতে হবে, নির্দিষ্ট কালারের, নির্দিষ্ট স্টাইলের। মানুষ প্রোডাক্ট নয়, মানুষ কিনে হচ্ছে বিশ্বাস। রিভিউ দেখাবেন, বাস্তব ছবি দিবেন, ভিডিও দিবেন, নিজের উপস্থিতি দেখবেন। সফল স্কিন খুব বিশেষ করে খুব জরুরি। কথা বলার ভাষা সুন্দর হবে এবং ধৈর্য হবে, কাস্টমার কেয়ারটা সুন্দর হবে। ডাটা অ্যানালাইসিস শিখতে হবে আমাদেরকে। আপনার কোন বিজ্ঞাপন, কোন পোস্ট ভালো কাজ করেছে, কোন বিজ্ঞাপন লাভ দিয়েছে, কোন বিজ্ঞাপনে মানুষ বেশি দেখেছে, কোন বিজ্ঞাপনে বেশি মেসেজ এসেছে, এই জিনিসগুলো শিখতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুক মার্কেটিং শিখে সঠিক ব্যবহার করলে ঘরে বসে মানুষ হালাল ভাবে রিজিকের বড় মাধ্যম শিখতেছে বা কাজ করতেছে। তাই আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরতে হবে, সফলতা আসবে ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থেকে একটা হচ্ছে এই ফেসবুকের কিছু সামান্য সংক্ষেপে কয়েকটা ইতিহাস আমি একটু বলি। ফেসবুক হচ্ছে কে তৈরি করেছে, ফেসবুকের তৈরি করলো কে, বর্তমান সেই যুব এখনো বেঁচে আছে, সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ। তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামের একজন উদ্যোক্তা ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন। তার জন্ম হয়েছে 14 মে 1984 সালে। ইনি হচ্ছে একজন উদ্যোক্তা ছাত্র। বর্তমান তার পরিচয় হচ্ছে মেটা, ফেসবুকের মূল কোম্পানির সিও হিসাবে আছে বর্তমান সে। ফেসবুক তৈরির ইতিহাস, সে ফেসবুক কিভাবে তৈরি করলেন। ফেসবুক তৈরি করেছেন 2004 সালে। কিভাবে তৈরি করলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়েকজন বন্ধু মিলে তারা ফেসবুক তৈরি করার চিন্তাধারা নিলেন। এই মার্ক জাকারবার্গ এবং এডওয়ার্ড সাভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম এবং ডাস্ট মেসরিড এবং পিএস হিউজেন, এই কয়েকজন বন্ধু মিলে তারা একটা হোটেলের মধ্যে থাকতেন, মানে তাদের মেসের মধ্যে থাকতেন। মেস 4-5 জন মিলে, আমাদের দেশের স্টুডেন্ট ছাত্ররা যেমন 4-5 জন বন্ধু মিলে যেমন একটা হোটেলের মধ্যে থাকে, মেসে থাকে, ঠিক ওরকম তারা 4-5 জন, এই 4-5 জন মার্ক জাকারবার্গ সহ 5 জন ওরা এক ওই রুমে থাকতেন। তখন ওরা চিন্তা করলেন যে আমরা একটা কিছু করা দরকার, আমরা যেহেতু বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করি, আমাদের কিছু করা উচিত। তো তখন তারা thefacebook.com নামে একটা সাইট তৈরি করে। কয়েকজন বন্ধু মিলে প্রচেষ্টা করে ফেসবুক। তাদের উদ্দেশ্য যে আমরা যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছি তারা সবাই একে অপরকে চিনবো, আমরা একে অপরকে যেন চিনি, সেই জন্য আমাদের সবার পরিচয় এই সাইটের মধ্যে থাকবে, thefacebook.com। তো এই সাইটের মধ্যে তারা ছাত্ররা একে অপরকে তথ্য শেয়ার করার জন্য, চিনার জন্য এই সাইটটা তৈরি করে। এটা করার পরে প্রথমে মার্ক জাকারবার্গ এটা যখন বানানোর পরে 2004 সালে এটা শুধুমাত্র ওই ইসের মধ্যে ছিল, ওই বিশ্ববিদ্যালয় ছিল। তারপরে অল্প সময়ের মধ্যে এটা ভালোই লাগলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এটা আস্তে আস্তে বিস্তার লাভ করলো, যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা এটা ব্যবহার করবে। তারপর আস্তে আস্তে এটাকে স্কুল কলেজ, আমেরিকার বিভিন্ন স্কুল কলেজ
এরপরে যারা সরকারি চাকরিজীবী এদেরকে উন্মুক্ত করলো। 2006 সালে সবার জন্য উন্মুক্ত করে দিল। 13 বছরের বেশি যে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে, 13 বছর বয়সের যে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে। এখান থেকেই ফেসবুকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ফেসবুক বিশেষ করে কখন জনপ্রিয়তা লাভ করে? 2007 সাল থেকে 10 সাল পর্যন্ত দ্রুত ব্যবহারকারী বৃদ্ধি পায়। 2012 সালে 1 বিলিয়ন ইউজার হয়। এরপরে স্মার্টফোন, ইন্টারনেট এটা অল্প দাম হওয়ায় তখন আস্তে আস্তে মোবাইল অ্যাপস পর জনপ্রিয়তা বহু গুণ বেড়ে যায়। এবং ফেসবুক বিশেষ করে বাংলাদেশে তখন বিস্তার লাভ করে। বাংলাদেশে বিস্তার লাভ করে 2008-9 সালে। শুরুতে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রবাসী এবং প্রযুক্তি জানা মানুষ, কিছু মানুষ। বাংলাদেশে ফেসবুক থেকে এরপরে মানুষ আস্তে আস্তে বেশি, এবং এই বাংলাদেশেও ফেসবুক থেকে মানুষ ব্যবসা শুরু করে। কখন শুরু করেন? 2013 এবং 14 সাল থেকে। প্রথম দিক থেকে মানুষ এই ফেসবুকে কাপড় চোপড়, কসমেটিক আইটেম, ঘরের তৈরি খাবার এগুলো মানুষ বিক্রি শুরু করে। তারপরে আস্তে আস্তে যখন এই ফেসবুক এটা বড় বিস্তার করে 2016 থেকে 2020 সাল পর্যন্ত, স্মার্টফোন গুলো সস্তা হয়ে যায়, 3G 4G ইন্টারনেট চালু হয়, অনলাইন ডেলিভারি সার্ভিস, ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু হয়। তখন কোভিড অর্থাৎ করোনা ভাইরাস আসার পরে এই 2020 সালে এটা লকডাউন হওয়ার পরে এটাতে ব্যাপক আকারে মানুষ, অফলাইন দোকানগুলো বন্ধ হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয়ে অনলাইনে আসে। এই সময় ফেসবুকে ব্যবসার এই বিশাল বড় ঘটনা ঘটে যে 2020 সালে মানুষ এটা পুরো আকারে ব্যবসার মধ্যে ঢুকে। তো বর্তমান 25 এবং 26 সালে ফেসবুকের অবস্থা হচ্ছে, বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে কোটি কোটি মানুষ হচ্ছে ফেসবুক ব্যবহার করে। হাজার হাজার অনলাইন উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তা, বড় প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক পেজ, বড় গ্রুপ, লাইভ সেশন রয়েছে। বর্তমান অতিরিক্ত বিশেষ করে ট্যাগ, পেজ, স্প্যাম, অ্যাড খরচ সবগুলো মানুষের কাস্টমারের বিশ্বাস সংকট। বর্তমান যুগে বিশেষ করে ব্র্যান্ডিং, ভিডিও, রিলস, পেড মার্কেটিং, প্রফেশনাল কাস্টমার কেয়ার এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বিশেষ করে যারা টিকে থাকতে পারবে, যারা ভ্যালু দিবে, বিশ্বাস তৈরি করবে, সিস্টেমে কাজ করবে ধৈর্য ধরে, তারা অনেক দূরে এগিয়ে যাবে। ফেসবুক এখন আর শখ না, এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যাটফর্ম। একসময় মানুষ ফেসবুকে শখ করে একটা আইডি খুলতেন, কিন্তু এখন মানুষ বিজনেস করার জন্য মূলত আইডি খোলে। ফেসবুক একটা সাধারণ ছাত্র আইডিয়া থেকে আজকে বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এখন বিবেচিত। বাংলাদেশে ফেসবুক এখন আয়ের মাধ্যম, কর্মসংস্থানের উৎস, উদ্যোক্তা এখন তৈরি করার কারখানা। সারা বাংলাদেশে বর্তমান 5.5 কোটি মানুষের বেশি ফেসবুক ব্যবহার করে। 5.5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই বর্তমান সারা পৃথিবীতে কতজন মানুষ বিশেষ করে ব্যবহার করে? বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহার করে বর্তমান সময় হচ্ছে 2025-26 অনুমানিক 3 বিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী। মাসে ফেসবুক ব্যবহার করে এটা বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং বলে বিবেচিত এখন। এবং প্রতি সেকেন্ডে হাজার হাজার নতুন কন্টেন্ট, প্রতিদিন কোটি কোটি ভিডিও দেখা যায়। মোবাইল ইউজার সবচেয়ে বেশি হচ্ছে 85% মানুষ হচ্ছে মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে। অর্থাৎ ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। তাই আমরা ফেসবুক থেকে ইনকাম করার সর্বোচ্চ চিন্তাধারা নিয়েছি। বাংলাদেশে বর্তমান কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে? বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী আনুমানিক বর্তমান হিসেবে 5.5 কোটি প্লাস মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশের বিশ্বের শীর্ষ হচ্ছে 10-12 দেশের মধ্যে থেকে ব্যবহারকারী বিশেষ করে সারা বাংলাদেশে দেশগুলো আছে, তার মধ্যে থেকে 10-12 নম্বরে আছে হচ্ছে বাংলাদেশ, মানে ফেসবুক ব্যবহারকারী হিসাবে। তরুণ যুবকরা হচ্ছে 18 থেকে 25 বছর বেশি মানুষ হচ্ছে বেশি ফেসবুক ব্যবহার করে। এবং বাংলাদেশে ইন্টারনেট মানে হচ্ছে এখন ফেসবুক। ফেসবুক কিভাবে বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে? সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক এখন সময়ে মানুষ ব্যবহার করে। হাইকো, ওয়ার্ক এবং মাইসাপ সবগুলো আস্তে আস্তে এগুলো ফেসবুক সবাইকে ছাড়িয়ে সবগুলো গুগল থেকে শুরু করে সবগুলোকে টপকিয়ে ফেসবুক সবচেয়ে বিশেষ করে গুগলকে কিভাবে টপ পেলো 2009 এবং 10 সালে। এই সময় ফেসবুক বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট গুলো একটা হচ্ছে অন্য দেশের ফেসবুক ভিজিট গুগলের কাছাকাছি যায় 9-10 সালে। কিন্তু 10 সালের পরে গুগলকে টপকিয়ে ফেসবুক চলে যায়। মানুষ যখন গুগলে যায়, মানুষ কিন্তু গুগলে যায় তথ্য খোঁজার জন্য, কিন্তু ফেসবুকে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এই জন্য এই জায়গা হচ্ছে ফেসবুক সময়
ফেসবুক এই যে এখানে এনগেজমেন্ট বা গুগলকে ছড়িয়ে যায়। কেন ফেসবুক এত জনপ্রিয় হলো? যে রিয়েল মানুষ কানেকশন করে, ছবি ভিডিও লেখা একসাথে, কন্টেন্ট লাইক শেয়ার, মোবাইল ফ্রেন্ডলি, ফ্রি ব্যবহার সবকিছু ফেসবুকের মধ্যে রয়েছে, যার কারণে এটা মানুষের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। মানুষ তথ্য খোঁজার জন্য গুগলে যায়, কিন্তু জীবন কাটানোর জন্য মানুষ ফেসবুকে যায়। তাই ডিজিটাল মার্কেটিং এর প্রভাব বিশেষ করে ব্যবসা দৃষ্টিকোণ থেকে, যেখানে মানুষ সময় দেয় সেখানে ব্যবসা, ফেসবুক মানুষকে ধরে রেখেছে, তাই ব্যবসা এখন ফেসবুকে চলে আসছে। এবং গুগল অ্যাডস এর পাশাপাশি ফেসবুক অ্যাডস সবচেয়ে শক্তিশালী। তাই আমাদেরকে এই বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি হচ্ছে এখন অনলাইন ব্যবসার প্রধান মাধ্যম। বাংলাদেশের লাখো উদ্যোক্তার জীবিকার উৎস হচ্ছে বর্তমান ফেসবুক। যে ইতিহাস বুঝবে সে সময়ের সাথে আপডেট থাকবে, যেই ফেসবুক সফল হবে সেই ফেসবুকে সফল হবে। তাই আমাদেরকে ফেসবুক আমাদের এখন সবচেয়ে ইনকাম করার বড় মাধ্যম, কারণ এখানে মানুষ আছে। ফেসবুক কি শুধু সময় নষ্টের জায়গা কিনা? অনেকে মনে করে ফেসবুক মানে শুধু আড্ডা ভিডিও দেখার সময় নষ্ট করার জায়গা, কিন্তু বাস্তব সত্য হচ্ছে সঠিক ব্যবহার করলে মানুষ ফেসবুক থেকে হালালভাবে ইনকাম করতে পারে। ফেসবুক আপনি যেভাবে ব্যবহার করবেন ফেসবুক আপনাকে সেভাবেই ফল দিবে। বিশেষ করে দূরের মানুষকে কাছে আনা, প্রবাসী আত্মীয়স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ, দূরে থাকা বন্ধুদের খোঁজ খবর নেওয়া, ভিডিও কলে কথা, মেসেজ, গ্রুপ চ্যাট, বিভিন্ন ভাবে কিন্তু দূরত্ব থাকলেও সম্পর্ক থাকে জীবন্ত। পরিবার এবং আত্মীয়দের সাথে বন্ধন দৃঢ় করার পারিবারিক গ্রুপ এবং দোয়া, খোঁজ খবর, সুখ দুঃখ ভাগাভাগি করা যায় ফেসবুকের মাধ্যমে। বিশেষ করে বয়স্কদের জন্য সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশেষ করে শিক্ষা এবং জ্ঞান অর্জনেও ফেসবুকের উপকারিতা রয়েছে। বিশেষ করে ফেসবুক এখন এমন একটা ইউনিভার্সিটি যেখানে ফ্রি কোর্স পাওয়া যায়, যেখানে লাইভ ক্লাস পাওয়া যায়, যেখানে ইসলামী বয়ান পাওয়া যায়, যেখানে স্কিল ডেভেলপমেন্ট পয়েন্ট কন্টেন্ট সবকিছু পাওয়া যায়। এক ক্লিকে হাজারো শিক্ষকের ক্লাস পাওয়া যায়। সময়ের সাথে সাথে আপডেট থাকা যায়, দেশ বিদেশের খবর জানা যায়, নতুন প্রযুক্তি, চাকরি, ভর্তি সব তথ্য এই ফেসবুকে পাওয়া যায়। যারা ফেসবুকে নেই তারা অনেক তথ্য থেকে পিছিয়ে পড়ে। এবং ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং তৈরি করার জন্য ফেসবুকের বেশ উপকারিতা রয়েছে। নিজের পরিচয় করার সুযোগ হচ্ছে নিজের চিন্তা, লেখা, কাজ শেখা, মানুষ আপনাকে চিনবে, এটা একটা ফেসবুক বড় একটা মাধ্যম। আপনার কাজ, আপনার সবকিছু পরিচিত হওয়ার বড় একটা মাধ্যম, সুযোগ হচ্ছে ফেসবুক। প্রতিভা প্রকাশ করার মঞ্চ হচ্ছে ফেসবুক। আপনার লেখা, আপনি ভালো লিখতে পারেন সেটা ফেসবুকে ছাড়েন, আপনি ভালো ভিডিও, বক্তৃতা, ডিজাইন সবকিছু ফেসবুকে মানুষ এখান থেকে প্রকাশ করতে পারে। অনেকেই ফেসবুক থেকে তারকা হয়েছে, অনেকে বড় সফল উদ্যোক্তা হয়েছে, অনেকে বড় ওয়াইজিন হয়েছেন, অনেকে বড় ব্যবসায়ী হয়েছেন, সবকিছু ফেসবুকের মাধ্যমে হয়েছে। ব্যবসার আয়ের ক্ষেত্রে ফেসবুকের উপকারিতা রয়েছে। অল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ পাওয়া যায়, দোকান ছাড়াই ব্যবসা করা যায়, ফেসবুক পেজ, গ্রুপ, লাইভ এসে সেল নেওয়া যায়। 500 টাকার ব্যবসা শুরু করা সম্ভব, 500 টাকা দিয়ে ফেসবুকে ব্যবসা করা সম্ভব। গ্রাহক খুঁজে বেড়াতে হয় না, কাস্টমার ফেসবুকে আছে, শুধু সঠিকভাবে পৌঁছায় দিতে হবে। এটি ফেসবুক ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। বিজ্ঞাপন মাধ্যম দ্রুত বিক্রি করা যায়, নির্দিষ্ট বয়স, এলাকা, আগ্রহ অনুযায়ী অ্যাড দিয়ে সময় এবং টাকা সঠিক ব্যবহার করা যায়। যেখানে পোস্টার লাগাতে 10,000 টাকা লাগতো সেখানে মাত্র 5,000 টাকায় কাজ দিবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিবে। চাকরি এবং কেরিয়ার, ফ্রিল্যান্সিং সবকিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। এরপরে অনলাইনে ফেসবুক থেকে চাকরি পাচ্ছে মানুষ, আন্তর্জাতিক সংযোগ তৈরি হচ্ছে, বিদেশের ক্লায়েন্ট, আন্তর্জাতিক মার্কেটিং করছে মানুষ ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আপনাকে দেশ বিদেশের সাথে যুক্ত করে দিচ্ছে। ফেসবুকে বিশেষ করে সামাজিক মানবিক কাজেও ফেসবুকে বেশ ভূমিকা রয়েছে। দাওয়াতি কাজ, মানব সেবা, ইসলামী দাওয়া, রক্তের আবেদন, সাহায্যের আবেদন সবকিছু মানুষ এক পোস্টে হাজারো মানুষের কাছে পৌঁছায় দেওয়া সম্ভব হচ্ছে ফেসবুকের মাধ্যমে। যদি আমরা সঠিক ব্যবহার জানি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি। সামাজিক চেতনা, সচেতনতা, এগুলো অন্যায়ের প্রতিবাদ, সচেতনতামূলক বার্তা, এগুলো ফেসবুকের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। ফেসবুক একটা শক্তিশালী মিডিয়া, বিনোদন এবং মানসিক স্বস্তির জন্য বেশ কার্যকরী রয়েছে। সুস্থ বিনোদন, শিক্ষামূলক ভিডিও, নসিহতমূলক ভিডিও, অনুপ্রেরণামূলক কন্টেন্ট, এগুলো দেখেও মানুষ অনেক সময় সমাজে মস্তিষ্ক থেকে মানুষ অনেকটা প্রশান্তি পাচ্ছে। ফেসবুক থেকে সবচেয়ে লাভ কিভাবে নিবেন? সঠিক ব্যবহারে, বিশেষ করে উদ্দেশ্য নির্ধারণ করবেন, 5টা নীতি মনে রাখবেন। ফেসবুক থেকে যদি 5টা নীতির উপরে যদি কেউ চালায় তাহলে ফেসবুক থেকে সে অনেক সর্বোচ্চ লাভ নিতে পারবেন। একটা হচ্ছে সঠিক ব্যবহার, প্রথম হচ্ছে উদ্দেশ্য নির্ধারিত করবেন, ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহার করবেন, সময় নিয়ন্ত্রণ করেন যেখানে কোনোভাবেই সময় নষ্ট না হয়। তারপরে আপনি ভালো কন্টেন্ট দেখবেন, খারাপ কন্টেন্ট এড়িয়ে যাবেন এবং শিখবেন এবং কাজ শিখে এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই 5টা নীতি যদি মাথায় রাখেন তাহলে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফেসবুক শুধু সময় নষ্টের জায়গা না, এটা হতে পারে জ্ঞানের দরজা, আয়ের উৎস, সম্পর্ক রক্ষার মাধ্যম, নিজের পরিচয় গড়ার প্ল্যাটফর্ম। ফেসবুক আপনাকে বদলাবে না, আপনি ফেসবুক যেভাবে ব্যবহার করেন ফেসবুক আপনাকে সেভাবেই বদলাবে।
ফল দিবে। ফেসবুক ব্যবহারের কিছু ক্ষতির দিক রয়েছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ফেসবুক শুধু লাভ দেয় না, ফেসবুকের কিছু ক্ষতি রয়েছে। ফেসবুক সবসময় ভালো, বাস্তব সত্য হলো ফেসবুক নিজে ভালো বা খারাপ না, ব্যবহারকারী যেভাবে ব্যবহার করে ফলাফল সেভাবে আসে। কাজ ছাড়া উদ্দেশ্যহীন অতিরিক্ত ফেসবুক ব্যবহার মানুষকে ধীরে ধীরে মানসিক এবং শারীরিক মানসিক নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করে। এক নম্বর হচ্ছে সময় নষ্ট এবং জীবনের ক্ষতি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে অনেক সময় ফেসবুকে সময় নষ্ট হয়, জীবনের ক্ষতি হয়। মূল্যবান সময় নষ্ট হওয়া, স্কেল করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, পড়াশোনা ও কাজের সময় কমে যায়। একদিনে 3-4 ঘন্টা করে নষ্ট করলে বছরে কত শত শত ঘন্টা নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে লক্ষ্য থেকে বিচ্ছিত, কেরিয়ার প্ল্যান ভেঙে যায়, পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক মেধাবী ছাত্রের জন্য শুধু ফেসবুকই কারণেই তারা পিছিয়ে পড়ে। শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয়, চোখ এবং চোখের মারাত্মক ক্ষতি হয়, চোখে জ্বালা পোড়া, মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে যায়, ঘুমের সমস্যা তৈরি হয়, রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস তৈরি হয়, অনিদ্রা এবং সকালে ক্লান্ত তৈরি হয়, ঘুম কম হয়, ব্রেন ড্যামেজের ঝুঁকি থাকে, শরীরের চর্চার অভাব হয়, মোটা হয়ে যায়, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, মানসিক মানসিক ক্ষতি হতে পারে, মানসিক অস্থিরতা, হতাশা, অন্যের জীবন দেখে নিজের জীবন তুচ্ছ মনে হওয়া, হীনমন্যতা তৈরি হওয়া, রাগ এবং নেতিবাচক আচরণ, অযথা বিতর্ক, কমেন্ট, যুদ্ধ, বিভিন্ন বিষয়, মন বিষাক্ত হয়ে যায়, আসক্তি তৈরি হয়ে যায়, মোবাইল ছাড়া থাকতে পারে না, বারবার নোটিফিকেশন চেক করে, কে কমেন্ট করলো, কে লাইক দিল, কে শেয়ার করলো, এগুলো ধীরে ধীরে নেশার মতন কাজ করে। এগুলো খুব খারাপ দিক। নৈতিক এবং সামাজিক ক্ষতি হতে পারে, অনৈতিক কন্টেন্ট জড়িয়ে পড়ে, অশ্লীল ভিডিও, ছবির দিকে, খারাপ চিন্তার, চরিত্রের অবনতি হয়, পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, পরিবারের সাথে সময় কমে যায়, কথা বলা কমে যায়, বাস্তব জীবনে সামাজিকতা কমে যায়, মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ হয়, একাকিত্ব বোধ, মানে একা একা ঘরে থাকে। এখন দেখবেন এমন একটা যুগ এসে গেছে যে যার কারণে যে মানুষ একা একাই ফেসবুকে ঘরে ঘরে বসে বসে একা একাই হাসে, একা একাই কথা বলে, একা একাই হাসে। এই জিনিসগুলো একাকিত্ব হয়ে গেছে এই ফেসবুক আসার কারণে। আগে বাচ্চারা খেলাধুলা করতো, এখন বাচ্চারা মোবাইল পাইলে আর কারো কাছে যায় না। বাস্তব জীবনে এবং সামাজিক জড়তা কমে যায়, মানুষের সাথে কথা বলতে চায় না। এবং শিক্ষাগত ক্ষতি, শিক্ষাগত ক্ষতি, ছাত্রদের জন্য পড়াশোনার মারাত্মক ক্ষতি, মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়, পরীক্ষার ফলাফল খারাপ হয়, বই পড়ার আগ্রহ কমে যায়, ধৈর্য কমে যায়, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হ্রাস পায়, আর্থিক এবং নিরাপত্তার ক্ষতি, অপ্রয়োজনীয় খরচ, ইন্টারনেট ডাটা, গেম, অ্যাপস এগুলো ব্যবহার করে প্রতারণার স্ক্যামের শিকার হয়, ফেক লিঙ্কে ঢুকে আইডি হ্যাক হয়ে যায়, ভুয়া লটারিতে আইডি হ্যাক হয়, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তিগত তথ্যের ঝুঁকি, ছবি বা তথ্য অপহরণ করে, ব্ল্যাকমেইল করে, ধর্মীয় নৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়, ইবাদতে গাফলতি হয়, নামাজে দেরি হয়, কোরআন তেলাওয়াত কমে যায়, গুনাহের কাজ সহজ হয়ে যায়, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কমেন্টের গালি, কাজ ছাড়া ফেসবুক ব্যবহার করার বিশেষ ক্ষতি, উদ্দেশ্যহীন ব্যবহার করলে জীবন অন্যদিকে হারিয়ে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সময়ের কোনো মূল্য থাকে না, ধীরে ধীরে মানসিক ভাবে অকর্ম হয়ে যায়। বিশেষ করে আমাদেরকে এই জিনিসগুলো থেকে খেয়াল রাখতে হবে। সময় কাটানোর জায়গা না ফেসবুক, এটা হচ্ছে শক্তিশালী মাধ্যম। ভুল ব্যবহার করলে ধ্বংস, সঠিক ব্যবহার করলে উন্নতি। এবং ফেসবুক ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে, সেই সতর্কতা বলেই শেষ করব। ফেসবুক ব্যবহারের কিছু সতর্কতা হচ্ছে, ফেসবুক ব্যবহার করলে ফেসবুক কি নিরাপদ নাকি? ফেসবুক নিজে নিরাপদ, কিন্তু অসচেতন ব্যবহার করলে আপনাকে ঝুঁকিতে ফেলবে। মনে রাখবেন, একটা ভুল পোস্ট বড় বিপদ আনবে। কখনো যে কথাগুলো বিশেষ করে ফেসবুকে বলা যাবে না, যে কথাগুলো ফেসবুকে যখন আপনি বলবেন তাহলে আপনার ক্ষতি হবে। তার 1 নম্বর হচ্ছে, আপনি ফেসবুকে পোস্ট করলে আজকে বাসায় একা আছি। যদি আপনি এই ধরনের ফেসবুকে পোস্ট করেন তাহলে এটাকে চোরকে সরাসরি, ডাকাতকে সরাসরি আমন্ত্রণ করা হয়। আপনার লোকেশন ট্যাগ করে আপনার বাড়িতে চলে আসবে। পোস্ট করা যাবে না, এই পোস্ট গুলো করা যাবে না। আজকে বাসা এই ধরনের পোস্ট ফেসবুকে কখনো করা যাবে না। যদি এগুলো করেন তাহলে আপনার বাড়িতে ডাকাতি হতে পারে, চুরি হতে পারে। আমি এখন কোথায় যাচ্ছি, লাইভ লোকেশন শেয়ার না করা। ভ্রমণের রিয়েল টাইম পোস্ট করবেন না। আমি এখন কক্সবাজার যাচ্ছি, তো আপনার ডাকাত, আপনার শত্রু হতে পারে কক্সবাজার ওই লোকেশনে উপস্থিত আছে। সেজন্য আপনি কখনো লাইভ লোকেশন সরাসরি পোস্ট করবেন না ফেসবুকে। আপনি আসার পরে পোস্ট করেন, যাওয়ার পরে পোস্ট করেন, কিন্তু লাইভ লোকেশন সরাসরি কখনোই পোস্ট করবেন না। ভ্রমণের ছবি ফেরার পরে পোস্ট করবেন। ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করবেন না, যেমন ডকুমেন্ট পোস্ট করা, এগুলো নিজের কিছু ব্যক্তিগত ডকুমেন্ট কখনোই পোস্ট করবেন না। কখনোই ফেসবুকে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক চেক,
এইগুলো কখনোই ফেসবুকে পোস্ট করবেন না। এগুলো দিয়ে আপনি আপনার লোন নেওয়া হবে, প্রতারণা হতে পারেন, ব্ল্যাকমেইল হতে পারেন। মোবাইল নাম্বার এবং ঠিকানা প্রকাশ করা থেকে দূরে থাকবেন। আপনি বিভিন্ন সময় মোবাইল নাম্বার যদি প্রকাশ করেন তাহলে আপনি হুমকি, বিরক্তি, মেসেজ বিভিন্ন ভাবে আপনি সমস্যায় পড়তে পারেন। প্রোফাইলের নাম্বার না রাখাই ভালো, আপনার প্রোফাইলের নাম্বার না দেওয়াই ভালো। শিশু এবং পরিবারের নিরাপত্তার জন্য বাচ্চাদের ছবি, ভিডিও কখনো ফেসবুকে ছাড়বেন না। ছাড়লে প্রথম নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার বাচ্চার মুখ দোষ লাগবে। এটা তো আপনি ছাড়তেই পারবেন না। যদি দেখেন অনেক সময় আমরা দেখি বাচ্চারা অসুস্থ থাকে, সারা বছর বাচ্চা অসুস্থ থাকে, এর পিছনে প্রথম নাম্বার কারণ হচ্ছে বাবা মা দায়ী। আমরা অনেক সময় খুব খুব আবেগবশত বাচ্চাদের ছবি ফেসবুকে ছেড়ে দেই, বাচ্চাদের ভিডিও ছবি। ফেসবুকে তো কত মানুষের চোখ পড়ে, এই চোখ সবার চোখ ভালো না, সবার মুখ ভালো না। এই কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায়, মুখ দোষ লেগে যায়, বদ নজর লেগে যায়। এই কারণে এগুলো থেকে বাঁচানো। কোনো সময় বাচ্চাদের ছবি, ভিডিও ফেসবুকে ছাড়বো না। এগুলো আবার অনেক সময় বাচ্চাদের এগুলো ছবি ডাউনলোড করে তারা ভুল জায়গায় ব্যবহার করতে পারে। বিশেষ করে স্কুল ড্রেস, নাম লেখা ব্যাগ, বাড়ির লোকেশন, ছবি, এগুলো কখনোই আমরা এড়িয়ে যাব। পরিবারের ব্যক্তিগত বিষয়, ঝগড়া, আর্থিক সমস্যা, পারিবারিক দুর্বলতা, এগুলো কখনো ফেসবুকে ছাড়বো না। আপনার ঝগড়া হয়েছে, এটা পারিবারিক ভাবে সমস্যার সমাধান করবেন। আর্থিক সমস্যা আছে, এটা পারিবারিক ভাবে সমস্যার সমাধান করবেন। কখনো এগুলো ফেসবুকে ছাড়বো না। এগুলো শেয়ার করলে শত্রু বাড়ে। প্রতারণা এবং হ্যাকিং থেকে বাঁচার সতর্কতার জন্য অপরিচিত লোক ক্লিক করবেন না, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনি পুরস্কার জিতেছেন, আপনার আইডি বন্ধ হয়ে যাবে, সেজন্য আপনি এরকম কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এইগুলো 90% হচ্ছে ভুয়া। পাসওয়ার্ড সংক্রান্ত সতর্কতা, বিশেষ করে সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না ফেসবুকে। কাউকে কখনো ফেসবুকের ওটিপি দিবেন না, ফেসবুকের ওটিপি কখনো দিবেন না। ফেসবুক কখনো ওটিপি চায় না, এটা মাথায় রাখবেন। কথাবার্তা এবং আচরণগত সতর্কতা, রাগের মাথায় পোস্ট করে, কমেন্ট করে মানহানির মামলা খেতে পারেন। রাগের মাথায় কারণ আমি কোনো পোস্ট করে দিলেন, এটার কারণে মানহানির মামলা খাবেন। অথবা কোনো ব্যক্তির কোনো আইডির মধ্যে কোনো জায়গায় এমন খারাপ কমেন্ট করে আসলেন, তার ব্যাপারে কোনো রাগের মাথায় একটা কমেন্ট করে আসলেন, যার কারণে আপনি মানহানির মামলাও খেতে পারেন। সেজন্য এগুলো রাগের মাথায় কখনো করবেন না। পোস্ট যে কোনো ফেসবুকে যে কোনো একটা পোস্ট করার আগে 1 মিনিট ভাববেন। 1 মিনিট ভাবার পরে ভালোভাবে বলতে এই পোস্টটা আমার কতটুকু লাভ হবে, কতটুকু কাজে আসবে, এইটা ভেবে তারপরে ফেসবুকে পোস্ট করবেন। গালি, অপমান, উস্কানিমূলক পোস্ট কখনোই ফেসবুকে ছাড়বেন না। এগুলো আইনি ঝামেলা এবং আইনি রিপোর্ট হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছবি, ভিডিও, কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো মানুষ অপব্যবহার করে। ইন্টারনেট দিলে আর সেটা ফিরে আসে না, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। লাইভে অতিরিক্ত ব্যক্তিগত কথা, বাড়ির ভিতরের অবস্থা, নিরাপত্তা এবং দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। অনেক সময় আমরা লাইভে এসে বাড়ির অবস্থার কথা, বিতর্কত ব্যক্তিগত বিষয় এগুলো প্রকাশ করে দিই। ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষ করে কাস্টমারের ডাটা কখনোই প্রকাশ করবেন না। আপনার কাছে 100 জন কাস্টমারের ডাটা আছে, তার নাম, ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, এটা আপনি কখনোই ফেসবুকে পোস্ট করবেন না। ব্যক্তিগত ডাটা কখনোই এটা পাবলিকলি কখনোই ব্যবহার করা যাবে না। কাস্টমারের ডাটা প্রকাশ করা যাবে না। এটা আপনার বিশ্বাস তো নষ্ট হয়ে যাবে। মিথ্যা বিজ্ঞাপন, অতিরিক্ত আইনগত সমস্যা আপনার জন্য ক্ষতি, ব্র্যান্ড ক্ষতি। মিথ্যা কোন বিজ্ঞাপন, কোন পোস্ট শেয়ার করার আগে খুব ভেবে চিন্তে করবেন। ধর্মীয় এবং সামাজিক সতর্কতা, যাচাই বাছাই ছাড়া ধর্মীয় পোস্ট, ভুল হাদিস, ভুল আয়াত, ভুল কথা, ভুল জিনিস শেয়ার করবেন না। শেয়ারের আগে যাচাই বাছাই করবেন। গুজব এবং ভুয়া খবর কখনোই দিবেন না। সামাজিক অশান্তি হবে, আইনি ঝুঁকি বাড়বে। বিশেষ করে আমাদের ফেসবুক ব্যবহারের 5টি, যা বললে ক্ষতি হতে পারে সেটা বলবেন না, যা দেখলে নিরাপত্তা নষ্ট হবে সেটা দেখবেন না, অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, রাগের সময় পোস্ট করবেন না। আল্লাহ দেখছেন, এই চিন্তা রাখবেন, ইনশাআল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন। এইগুলো হচ্ছিল ফেসবুকের নিরাপত্তা এবং ঝুঁকির সতর্কতামূলক কিছু কথা। এটা হচ্ছে আমাদের ফেসবুকের মূল কথা বলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলাম। ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এই ফেসবুক যেহেতু আমাদের ইনকাম করার বড় একটা মাধ্যম হবে, এই জন্য ফেসবুকের বিষয়গুলো একটু আলোচনা করলাম। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটু সময় বেশি নিয়ে ফেলেছি আজকে, আগামীকাল থেকে, আজকে 10 মিনিট সময় একটু বেশি নিয়ে ফেলেছি, আগামীকাল থেকে 10 মিনিট সময় বেশি নেওয়া হবে না, 10টা 20-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি প্রশ্নের সুযোগ করে দিয়েছি। জি, মোটামুটি আমাদের এই বিষয়গুলো জাস্ট শুনলাম। আমি বললাম যে আমাদের কিছু বিষয় শুনতে হবে, এরপর কিছু বিষয় হচ্ছে দেখতে হবে, তারপর কিছু বিষয় হচ্ছে শিখতে হবে। 3টা বিষয় আমরা এই কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়গুলো প্রশ্ন থাকলে বলতে পারেন।